হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের নন মেজর পদার্থ বিজ্ঞান 2 এর অধ্যায় নাম্বার 1-এর পর্ব 3। এর আগে আমরা দুইটা পর্ব অর্থাৎ দুইটা পার্ট আমরা দিয়েছি। দ্বিতীয় নাম্বার পার্ট থেকে তোমরা শিওর 10 মার্ক কমন পাচ্ছ। সেম ভাবে আজকের যে পার্ট 3 আছে এখান থেকে তোমার 10 মার্ক কমন পাওয়ার কথা, এবং এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন এসে থাকে। তো আজকের পার্টটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করবে এবং অবশ্যই এগুলো খাতায় লিখে রাখবে, না হলে কিন্তু ভুলে যাবে, সঠিকভাবে লিখতে পারবে না। আর বইয়ের মধ্যে অনেক বড় করে দেওয়া আছে ভাই, আমি সহজ করে দিব। ওকে, তো শুরু করি। দেখো, আমাদের প্রশ্নটা এমন হতে পারে যে প্লাটিনাম রোধ থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো। প্লাটিনাম রোধ থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো। তো ভাইয়া, আমরা অনেক থার্মোমিটার দেখেছিলাম, তার মধ্যে থেকে প্লাটিনাম রোধ থার্মোমিটার একটা। তো এটার আমরা প্রথমে গঠন দেখব, তারপরে কিভাবে কাজ করে তার কার্যপ্রণালীটা দেখব, তারপর আমরা হিসাব নিকাশ কিভাবে করতে হয় এখান থেকে এটা দেখবো, তারপর আমরা ম্যাথ প্রবলেম সলভ করবো। আমরা কয়েকটা স্টেপে আছে ক্লাসটা শেষ করবো। ওকে, তাহলে আমরা এর হলো গঠন প্রণালীটা শুরু করি আর কি, গঠনটা, কনস্ট্রাকশন। ওকে, তো দেখো, গঠনটা বুঝতে গেলে তোমাকে একটা চিত্র বুঝতে হবে বা চিত্র জানতে হবে। মনে করো এটা একটা মনে করো এটা একটা কাঁচের নল বা কাঁচের একটা, মনে করো পাইপের মতো মনে করো, ধরে নাও। তো এটা হলো গোলাকৃতির, এরকম গোল আছে। তো এই কাঁচের নলের ভিতরে মনে করো এরকম তিনটা তিনটা দণ্ড আছে, সরি চারটা দণ্ড আছে মনে করো। এরকম মনে করো চারটা দণ্ড আছে, আর দণ্ডগুলা সোজা হয় নাই, সোজা মনে করে নাও। তো এটার প্রথমে দণ্ডটার নাম হলো P1, এটার নাম হলো P2, এটা C1, এটা হলো C2। ঠিক আছে, এই দণ্ডগুলো আমি নাম দিয়ে নিলাম। তো চারটা দণ্ড দেওয়া আছে, আর মাঝখানের যে এই চাকতি গুলা আছে এগুলাকে বলা হয় হলো অভ্র চাকতি বা অভ্র চাকতি, বা এটার নাম কি, আর একটা নাম আছে, সেটা হলো মাইকার চাকতি আর কি। ঠিক আছে, তো আমরা জাস্ট এগুলা একটু নামকরণ করব। দেখো, এটাকে C1 C2 দিলাম, P1 P2 দিলাম। চাকতিগুলোর নাম হলো অভ্রের চাকতি, অভ্রের চাকতি। ওকে, তারপর দেখো এই যে দণ্ডগুলা, এই দণ্ডগুলা কিন্তু এই নিচ বরাবর আছে, এই দণ্ডগুলা নিচ বরাবর আছে। ঠিক আছে, সব দেখানো সম্ভব না, নিচ বরাবর আছে। তো এই দণ্ডগুলা কিসের দণ্ড? প্লাটিনামের দণ্ড, প্লাটি নামের দণ্ড। ওকে, তো দণ্ডগুলা কিসের দণ্ড? প্লাটিনামের দণ্ড। তারপর দেখো এই যে নিচের দিকে আমাদের একটা তার দেওয়া লাগবে, এখানে একটা বাক্সের মতো থাকবে, এখানে তার থাকবে। এগুলাকে বলা হয় হলো প্লাটিনাম তার। এগুলা কি? প্লাটিনাম তার। ওকে, তাহলে দেখো এই যে চিত্রটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এখন এই যে এই চিত্রটার সাহায্যে আমরা গঠন প্রণালী ব্যাখ্যা করবো বা আমরা গঠন প্রণালী লিখবো আর কি, কারণ এই চিত্রটার মধ্যে বা এটার মধ্যে আমাদের থার্মোমিটার তৈরি হয়। ওকে, তাহলে দেখো গঠন প্রণালী বা গঠন, জাস্ট আমি ছোট করে দিচ্ছি, বইয়ে অনেক বড় করে দেওয়া আছে, আমি বুঝে বুঝে এবং ছোট করে দিচ্ছি। ঠিক আছে, গঠনটা গঠনটা আমরা কয়েকটা ধাপে লিখবো, মানে 1 2 3 এইভাবে ধাপ দিয়ে দিয়ে লিখবো। ঠিক আছে, দেখো, এক নাম্বার হলো প্লাটিনাম তার, প্লাটিনাম তার, এরকম একটা হেডলাইন দিতে হবে। যে তুমি এখানে লিখবে যে সাধারণ উচ্চ তাপমাত্রায়, মানে সাধারণ উচ্চ তাপমাত্রা পরিমাপ করার জন্য একটি কাঁচের নলের ভেতর দিয়ে, এই যে কাঁচের নল, এই কাঁচের নলের ভেতর দিয়ে তুমি যদি কি করো, প্লাটিনাম তারের কুণ্ডলী, এই যে প্লাটিনাম তারের কুণ্ডলী যদি তুমি বা কুণ্ডলী আকৃতি তার রাখো বা রাখতে হবে আর কি। এই যে আমাদের যে প্লাটিনাম, এটার হেডিংটা কি ছিল? হেডলাইনটা প্লাটিনাম রোধ থার্মোমিটার। তাহলে এই যে ভাইয়া, আমি এখানে একটা প্লাটিনাম রোধ রোধ তৈরি করার চেষ্টা করেছি নিচে। ঠিক আছে, বা এটা করতে হবে, নাহলে তুমি তো মাপতে পারবে না। তো এখানে এই জন্য নিচের দিকে একটা বাক্সের মতো দেখো প্লাটিনাম তার দেওয়া আছে, তারের মাধ্যমে আমরা পেঁচায় পেঁচায় একটা কুণ্ডলী তৈরি করার চেষ্টা করেছি। তো এই কথাটাই প্রথমে লিখতে হবে যে সাধারণত উচ্চ তাপমাত্রায়, সাধারণত উচ্চ তাপ উচ্চ তাপমাত্রায় বা উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য, পরিমাপের পরিমাপের জন্য একটি কাঁচের, একটি কাঁচের নলের ভেতরে
মনে করি যে এটা হলো কাঁচের নল, ঠিক আছে, এটা হলো পুরো একটা কাঁচের নল, মানে কাঁচের নলের ভিতরে, ভেতরে প্লাটিনাম তারের, প্লাটিনাম তারের কুণ্ডলী বা কুণ্ডলী বা কুণ্ডলী আকৃতির, কুণ্ডলী আকৃতির তার রাখা হয়, তার রাখা হয়। তাহলে দেখো ভাইয়া, আমরা কিন্তু এই যে নিচে যে প্লাটিনাম তারের যে কুণ্ডলীটা আঁকাইছি এবং রাখছি, এটা কিন্তু প্রথমে 1 নম্বর ধাপে আমরা বর্ণনা করলাম। এবার 2 নম্বর ধাপে আসি, যে দণ্ডগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। 2 নম্বরে যে কুণ্ডলীর সাথে দুটি যে দণ্ড আছে, দেখো এই এই দণ্ড দুটা, এই যে এই দুটা দণ্ড, এই দুটা দণ্ড নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে। দেখো, লিখি। 2 নম্বর হলো সংযুক্ত দণ্ড, সংযুক্ত দণ্ড। সংযুক্ত দণ্ডটা কি? বিদ্যুৎ প্রবাহের ফলে, দ্বন্দ্বগুলো আমরা কি জন্য দিচ্ছি? বিদ্যুৎ প্রবাহ হওয়ার জন্য, তাই না? বিদ্যুৎ প্রবাহের ফলে, বিদ্যুৎ প্রবাহের ফলে সৃষ্ট অতিরিক্ত রোধ। আচ্ছা, আমরা এখানে আর একটু সুন্দর করে লেখার চেষ্টা করি, দেখো সহজ ভাষায় লিখি, যে কুণ্ডলীর সাথে, কুণ্ডলীর কুণ্ডলীর সাথে দুটি প্লাটিনাম দণ্ড, প্লাটিনাম দণ্ড P1 ও P2 যুক্ত থাকে। 3 নম্বর দেখো, প্রতিবিহিত দণ্ড, প্রতিবিহিত দণ্ড। এই প্রতিবিহিত দণ্ডটা কোনটা? সংযুক্ত দণ্ড হলে ভাইয়া P1 P2, সংযুক্ত দণ্ড কি? P1 P2। আর প্রতিবিহিত দণ্ড হলো C1 C2। তাহলে প্রতিবিহিত দণ্ডের কাজটাকে একটু লিখে দেই। তাহলে প্রতিবিহিত দণ্ড, তাহলে বিদ্যুৎ, তাহলে প্লাটিনাম তারের ভিতর দিয়ে বা দণ্ডের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে বিদ্যুৎ প্রবাহের ফলে, প্রবাহের ফলে সৃষ্ট অতিরিক্ত, অতি সৃষ্ট অতিরিক্ত রোধ নিষ্ক্রিয় করার জন্য, নিষ্ক্রিয় নিষ্ক্রিয় করার জন্য এদের পাশে, এদের পাশে কি করতে হবে? সমমানের, মানে সমমানের দুটি প্রতিবিহিত দণ্ড, প্রতিবিহিত দণ্ড যেটাকে C1 ও C2 স্থাপন করা হয়, স্থাপন করা হয়। আশা করি বুঝতে পারছো। তাহলে 3 নম্বর পয়েন্ট গেল। এবার আমরা আসি অবরোধক। অবরোধক কোনটা? অবরোধক হলো চাকতি। অবরোধক, এটাকে বলা হয় অবরোধক বা চাকতি। এই মাইকার চাকতি বা অবরোধ চাকতি, এই চাকতি গুলো নিয়ে একটু বর্ণনা দেই, ঠিক আছে। তাহলে আসি 4 নম্বর, অবরোধক। অব অবরোধক, তাহলে পুরো, এই যে পুরো বিন্যাসটিকে, পুরো যে বিন্যাসটা আছে, চিত্রটা আছে, পুরো বিন্যাসটিকে বৃত্তাকার, বৃত্তাকার অভ্র বা মাইকার চাকতির মধ্যে, চাকতির চাকতির মধ্যে রেখে
মধ্যে রেখে একটি শক্ত কাঁচ নল, শক্ত কাঁচ নলে স্থাপন করা হয়। ওকে, তাহলে কিন্তু এই চারটা আমাদের গঠন ছিল। আমরা জাস্ট এখানে যে যে জিনিস অঙ্কন করেছি, দেখো মাইকার চাকতি বা অভ্রের চাকতি, তারপর প্লাটিনাম কুণ্ডলী এবং P1 P2 যে দণ্ড, এটা আর একটা হলো C1 C2 বা প্রতিবিহিত দণ্ড, এগুলো আমরা একটু বর্ণনা করলাম। আমাদের জাস্ট গঠন প্রণালীটা শেষ হলো। এবার আমরা আসবো কোথায়? কার্য প্রণালীতে। এবার আমরা যাবো কার্য প্রণালী। কার্য প্রণালী, তো এই কার্য প্রণালীটা করতে গেলে তোমাকে কিন্তু একটা চিত্র লাগবে। সেটা চিত্রটা কেমন, চিত্রটা একটু অঙ্কন করার চেষ্টা করি ভাইয়া। দেখো যে এরকম, এখানে মনে করো তোমার ব্যাটারি থাকবে একটু, ওকে, তারপর তারপর এদিকে রোদ থাকবে একটা, আর এইদিকে একটু নিচে আসে তোমার মানে হুইস্টন ব্রিজ আঁকাতে হবে আর কি, হুইস্টন ব্রিজ। ঠিক আছে, হুইস্টন ব্রিজ অঙ্কন করার চেষ্টা করতেছি আমি। আচ্ছা, আমার চিত্রটা একটু আঁকা বাঁকা হলেও সমস্যা নেই, বুঝে নাও, লাইনগুলো কিন্তু সোজা। ওকে, তোমার হুইস্টন ব্রিজ সম্পর্কে ধারণা আছে। আমি জাস্ট এখানে হুইস্টন ব্রিজ আঁকার চেষ্টা করতেছি। ওকে, তারপর দেখো এরকম আসলো, এখানে মনে করো একটা পাথরের মতো আছে। ওকে, তো মনে করো ভাইয়া, এটাকে আমি একটা ব্যাটারি দিলাম, ব্যাটারিকে বি দ্বারা প্রকাশ করলাম। আর এটা মনে করো পরিবর্তনশীল রোধ আর এইচ। ওকে, পরিবর্তনশীল আর এইচ, এটা পি দিলাম, এটা কিউ দিলাম, এটাকে আমি হলো আর দিলাম মনে করো, আর এখানে আর একটা এস দিলাম, PQ RS। আর মাঝখানে মনে করো এখানে একটা গ্যালভানোমিটার আছে, জি, গ্যালভানোমিটার। ওকে, তো এইরকম মোটামুটি আমাদের একটা চিত্র। তো আমরা এই চিত্রগুলো এখন একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, বা কার্যপ্রণালীটা কাজ করে কিভাবে। তো ভাইয়া, আমাদের এই থার্মোমিটারটা মোটামুটি হুইস্টন ব্রিজকে ফলো করে কাজ করে। ঠিক আছে, কাকে ফলো করে? হুইস্টন ব্রিজকে ফলো করে কাজ করে। তো জাস্ট আমরা এখন কার্যপ্রণালী লিখবি। এখন সেতুর সংযোগ, সেতু দিয়েছি আমরা, মানে মোটামুটি হুইস্টন ব্রিজ ফলো করে, কিন্তু এটা মূলত ক্যালেন্ডার গ্রাফিতি যেটা আছে না, ক্যালেন্ডার গ্রাফিতি, এই যে যন্ত্রের সাহায্যে সে কাজ করে আর কি। ক্যালেন্ডার গ্রাফিতির যে সেতুটা আছে, এটা ব্যবহার করে তার রোধ নির্ণয় করা যায়, কিন্তু সিস্টেমটা মোটামুটি আমাদের হুইস্টন ব্রিজের মতো। ওকে, তাহলে আমরা কার্যপ্রণালীটা শুরু করি। আমরা এটা আমরা পয়েন্ট আকারে লিখবো। 1 নাম্বার হলো সেতুর সংযোগ, সেতুর সংযোগ, সেতুর সংযোগ। তো এটি মূলত কি বললাম, ক্যালেন্ডার গ্রাফিতি। এটি মূলত মূলত ক্যালেন্ডার ক্যালেন্ডার গ্রিফি, ক্যালেন্ডার গ্রিফি এর ক্যালেন্ডার গ্রিফি এর সেতুর সাহায্যে, সেতুর সাহায্যে কি করব আমরা, এটা নির্ণয় করব, কাজ করে। কাজ করে যা হুইস্টন, যা হুইস্টন হুইটস্টোন সেতুর মতো, সেতুর মতো। ওকে, তাহলে দেখো, এটা একটা ক্যালেন্ডার গ্রিফি বা গ্রাফিতি, যেটাই বলো না কেন, যাই হোক আমরা ক্যালেন্ডার
গ্রিফিথ বা গ্রিফি, এই ধরনের কথাটা আর কি। এটা ইংলিশ এবং নামটা অন্যরকম আর কি। তো আমরা জাস্ট বাংলা লিখবো যে ক্যালেন্ডার গ্রিফি এর সেতুর সাহায্যে কাজ করবে। কার মতো করে কাজ করবে? হুইস্টন ব্রিজের মতো বা হুইস্টন সেতুর মতো কাজ করবে। ওকে, তাহলে 2 নাম্বার। তাহলে আমরা 2 নাম্বার লিখি। দেখো, 2 নাম্বার হলো ভারসাম্য অবস্থায়। যখন হুইস্টন ব্রিজ কি করে, যখন ভারসাম্য অবস্থা থাকে তখন কি একটা ভারসাম্য অবস্থা আছে, এবং যখন চলাচল অবস্থা আছে বা অস্থিতিশীল অবস্থা। তো ভারসাম্য অবস্থা যখন থাকে তখন কিন্তু এই যে আমাদের চতুর্থ বাহু কোনটা, এটা না? চতুর্থ বাহু কোনটা? এই যে এটা, এই জায়গাটা চতুর্থ বাহু। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম নির্ণয় করা হয়। তাহলে চতুর্থ বাহুতে আমাদের একটা সিস্টেম বা কাজ করতে হয়, আমাদের সেটা লিখবো এখন। যেহেতু ভারসাম্য অবস্থা, ভারসাম্য ভারসাম্য অবস্থা, ভারসাম্য অবস্থায় কি হবে? সেতুর চতুর্থ চতুর্থ বাহুতে থার্মোমিটারের থার্মোমিটারের প্লাটিনাম তার প্লাটিনাম প্লাটিনাম তার এবং তৃতীয় বাহুতে কি হবে? পরিবর্তনশীল রোধ। তৃতীয় বাহুতে পরিবর্তনশীল রোধ, যেটাকে আমরা বলবো এস। পরিবর্তনশীল রোধ কি? এস যুক্ত করা হয়। আচ্ছা, তৃতীয় বাহু হোক, চতুর্থ বাহু হোক, যেটাই হোক না কেন, আমাদের বাহুগুলা যদি উল্টা পাল্টা ধরে নেওয়া হয় সমস্যা না, জাস্ট বর্ণনাটা ঠিক রাখলেই হবে। ওকে, যুক্ত করা হয়। তাহলে তুমি ভারসাম্য রক্ষা হলো, ভারসাম্য তুমি এই রোধগুলো যুক্ত করছো, যেটা আমরা দেখাইছি চিত্রের মধ্যে। এবার আসলে তাপমাত্রা নির্ণয় করবে। এবার কি 3 নাম্বার? 3 নাম্বার হলো তাপমাত্রা নির্ণয়। আমাদের মেন উদ্দেশ্য কি? তাপমাত্রা তো নির্ণয় করা, তাই না? তাপমাত্রা নির্ণয়। তাপমাত্রা নির্ণয় কিভাবে করবে? প্রথমে দেখো, এরকম করে লিখতে হবে। প্রথমে কুণ্ডলীকে কুণ্ডলীকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে পরিমাপ করতে হবে। রেখে যথাক্রমে, জিরোতে হলে রোধ কত? R0, এবং 100তে হলে R100 রোধ মাপতে হবে। রোধ মাপা হয়। ওকে, রোধ মাপার পর এরপর আমরা কি করব? অজ্ঞাত তাপমাত্রা নিয়ে আসবো। এরপর অজ্ঞাত তাপমাত্রা, যার পরিমাপ করবো আর কি। অজ্ঞাত তাপমাত্রা R থিটা রোধ মেপে নিচের সূত্রের সাহায্যে, নিচের সূত্রটা দিচ্ছি আমি, দাঁড়াও। নিচের সূত্রের সাহায্যে তাপমাত্রা নির্ণয় করা হয়। নির্ণয় করা হয়। তাহলে সূত্রটা কি? সূত্রটা হলো থিটা পি ইজ ইকুয়াল টু আর থিটা, যেটা আমাদের অজানা রোধ বা অজ্ঞাত রোধ, R0 ডিভাইডেড R100 মাইনাস R0। আমরা এটা আগে, এই সূত্রটা আগেই শিখে এসেছি পার্ট 1-এ, ইন্টু 100 থাকে। তাহলে ভাইয়া, এটা তোমার অজ্ঞাত, তুমি রোধটা নির্ণয় করবে। এবার এবার হলো আমরা প্রকৃত তাপমাত্রা থিটা বের করার সংশোধন সূত্র। এবং এবং প্রকৃত তাপমাত্রা থিটা বের করার সংশোধন সূত্র। সংশোধন সূত্র হলো কি?
থিটা মাইনাস থিটা পি ইজ ইকুয়াল টু ডেল, সূত্রটা মনে রাখো, ডেল থিটা ডিভাইডেড 100 হোল স্কয়ার মাইনাস থিটা ডিভাইডেড 100। এই সূত্রটা মাথায় রাখতে হবে, যেখানে ডেল হলো একটি কি ধ্রুবক, ধ্রুবক। ওকে, তাহলে ভাইয়া তুমি জাস্ট এটা লিখে দিলে হয়ে যাবে। তোমাদের বইয়ে কিন্তু আরো অনেক বড় করে দেওয়া আছে, অত কিছু জানার দরকার নাই, অত কিছু দেওয়ার দরকার নাই। তো আমরা এই যে সমীকরণগুলো ব্যবহার করবো, এটা ব্যবহার করেই আমরা সংযোজন সূত্র, তাপমাত্রা সবই নির্ণয় করবো। ওকে, তাহলে এটি হলো আমাদের প্রকৃত তাপমাত্রা নির্ণয় করা যায়, মানে এই এই সাহায্য বা এই ব্যবস্থা আমাদের প্রকৃত তাপমাত্রা নির্ণয় করা যাবে। তাহলে আমাদের যে প্রশ্নটা বলছিল যে গঠন এবং কার্যপ্রণালী বর্ণনা করো, আমাদের কিন্তু চিত্র সহ আমরা বর্ণনা করলাম এবং চিত্র দিয়ে বর্ণনা করে দিচ্ছি। ওকে, তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নটা শেষ। আমরা দেখো এখন একটা ম্যাথ প্রবলেম সলভ করি। ম্যাথ প্রবলেম দেখো, 1 নাম্বার কি আছে, একটি প্লাটিনাম রোদ থার্মোমিটারের 0 ডিগ্রি সেলসিয়াস ও 100 ডিগ্রি সেলসিয়াস রোদ যথাক্রমে 4 ও 10 কি ওহম। থার্মোমিটারটি একটি চুল্লিতে স্থাপন করলে 16 ওহম রোধ পাওয়া যায়, যেখানে ডেলের মান কত, ডেল ইজ ইকুয়াল টু 1.5 হলে চুল্লির প্রকৃত তাপমাত্রা নির্ণয় করো। ওকে, তাহলে আমাদের চুল্লির প্রকৃত তাপমাত্রাটা থিটা নির্ণয় করতে হবে। প্রকৃত তাপমাত্রা কি থিটা, তাই না? ডেলের মান দেওয়া আছে। তাহলে আমরা একটু আগে সূত্রটা দেখলাম কেমন, যে থিটা মাইনাস থিটা পি ডেল থিটা বাই 100 হোল স্কয়ার মাইনাস থিটা ডিভাইডেড 100। এই সূত্রটা আমরা একটু আগে দেখলাম না? তো এই সূত্র আমাদের এখানে ইউজ করতে হবে। তাহলে আমরা সমাধানটা শুরু করে দেই। ওকে, তাহলে সমাধানটা করি। এই একটা ম্যাথ করলে বাকি যে কোনো ম্যাথ আসলে পারা যাবে। সমাধান, তাহলে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে তাহলে ডেল ইজ ইকুয়াল টু কত, 1.5 দেওয়া আছে। তারপর দেখো যে R0 সমান কত দেওয়া আছে, R0 সমান 4 এবং R100 সমান কত দেওয়া আছে, 10, তাই না? R0 সমান 4 এবং আর থিটা, সরি, R100 বা R100 সমান কত, 10 দেওয়া আছে, তাই না? তাহলে আমাদের আর থিটা সমান কত দেওয়া আছে, আর থিটা সমান 16 দেওয়া আছে। দেখো, আর থিটা সমান 16, একটা চুল্লিতে স্থাপন করলে এটা পাওয়া যাবে। আর থিটা সমান, আর থিটা সমান 16 দেওয়া আছে, ঠিক আছে? এগুলো হলো ওহম, এগুলো ওহম। আচ্ছা, এখানে এটা হলো ওহম হতো, ঠিক আছে? এটা ওহম, এগুলা হলো ওহম হবে, ঠিক আছে? রোধের একক কি, ওহম না ওহম? তাহলে দেখো, আমরা এখন ওই সূত্রটা ইউজ করবো জাস্ট। তা আমরা জানি কি, আমরা জানি থিটা মাইনাস থিটা পি ইজ ইকুয়াল টু ডেল ইন্টু কি, থিটা ডিভাইডেড 100 হোল স্কয়ার মাইনাস থিটা ডিভাইডেড 100, এটাই তো, তাই না? ওকে, এবার আমরা মানটা একটু জাস্ট বসে দিলে আমাদের কাজ শেষ। দেখো ডেলের মান কত, ডেলের মানটা এখানে কত ভাইয়া, ডেলের মানটা এখানে আমাদের 1.5, 1.5। আচ্ছা, আমাদের বের করতে হবে কোনটা, আমাদের বের করতে হবে কিন্তু এখানে থিটা পি বা থিটার মানটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে এই যে থিটা ডিভাইডেড 100, আমরা জাস্ট এখানে মানগুলো বসে দেই। দেখো দেখি, আচ্ছা এখানে আর একটা জিনিস আমরা একটা অ্যাড করে নেই, যে থিটা পি সমান আমরা একটা সূত্র জানি, বা থিটা পি যেগুলো আমরা কি মান বের করতে জানি, যে আর থিটা মাইনাস R0 ডিভাইডেড R100 মাইনাস R0 ইন্টু 100। তো এখান থেকে আমরা থিটা পিটা বের করে নিয়ে যদি আমি এই সমীকরণের মধ্যে বসাই দেই, আচ্ছা এটাকে আমি 1 নাম্বার দিলাম,
আমি এখান থেকে থিটা পির মানটা বের করে নিয়ে আমরা জাস্ট এই সমীকরণের মধ্যে বসাই দিলে আমাদের কিন্তু কাজ শেষ। তাহলে আমরা একটু বসার চেষ্টা করি। তাহলে থিটা পি ইজ ইকুয়াল টু আর থিটা কত, 16, 16 মাইনাস 4 ডিভাইডেড কত, 10 মাইনাস 4 ইন্টু 100। এখান থেকে ক্যালকুলেশন করলে তোমার আসবে 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তুমি থিটা পি পাইছো। এখন ওই 1 নং থেকে তুমি মান বসাও এখানে, 1 নং এ মান বসাও। তার মানে কি থিটা বের করতে হবে, তাহলে থিটা মাইনাস থিটা পির মানটা একবার বসে দাও। থিটা পির মান কত, 200, একবারে বসে দাও। ডেল এর মান কত, ডেল এর মান হলো 1.5, থার্ড ব্র্যাকেট থিটা ডিভাইডেড, থিটার মান কত, 200 ডিভাইডেড এখানে কত, 100 হোল স্কয়ার মাইনাস 200 ডিভাইডেড 100, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন তুমি হিসাব করো, হিসাব করলে দেখবে যে থিটা ইজ ইকুয়াল টু, এই 200টা পার করে দিলে প্লাস হবে, প্লাস আর এদিকে ক্যালকুলেশন করলে এখান থেকে আসবে 3, তাহলে টোটাল মোটামুটি 203। তাহলে নির্ণয় তাপমাত্রা কত, নির্ণয় তাপমাত্রা 203 ডিগ্রি সেলসিয়াস, এটাই হলো আনসার। তাহলে আমাদের সূত্রটা সাথে দেখো এখানে যে থিটা ডিভাইডেড, এই থিটাটাই হলো তোমাদের থিটা পি আর কি, মানে থিটা পি যেটা বের করবে আছে এখানে থিটা পিটা দিয়েই দেই একবার, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। থিটা পি, থিটা পি সেন্টিগ্রেড স্কেলে থিটা পি আর থিটা একই জিনিস। ওকে, এটা বলা উচিত ছিল, এখানে থাক লাগবে না, এটা হলো আনসার। তাহলে এই হলো আমাদের ম্যাথ গঠন কার্যপ্রণালী গেল, ম্যাথ গেল। এবার আমাদের আর একটা প্রশ্ন হতে পারে যে প্লাটিনাম রোধ থার্মোমিটারের সুবিধা ও অসুবিধা লেখো, এটা একটা প্রশ্ন হতে পারে, 3 মার্ক 5 মার্কে হতে পারে। তো দেখো সুবিধা সমূহগুলো একটু আলোচনা করি। দেখো সুবিধা এভাবে লিখবা যে সুবিধা সমূহ, যে 200 - 200 ডিগ্রি সেলসিয়াস হতে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়, মানে এটা একটা সুবিধা আর কি। অনেক তাপমাত্রা, হিউজ পরিমাণ, 1200 ডিগ্রি মানে অনেক। তারপরে কি করা যায়, 2 নাম্বার এটার সাহায্যে আমাদের, 1 নাম্বার গেল। 2 নাম্বার থেকে এটার সাহায্যে বা এটার পার্ট মোটামুটি নির্ভুল যায়, মানে কোনো মোটামুটি একবারে 100% নির্ভুল না, মোটামুটি ভালো একটা নির্ভুল পরিমাপ দেয় বা পার্ট দেয়। ওকে। 3 নাম্বার দেখো আকারে বড় হলে বিশাল আকারের বাথের তাপমাত্রা এর দ্বারা নির্ণয় করা যায়। মনে করো কোন একটা বাথ আছে, বাথের তাপমাত্রা যদি, মানে বাথের বিশাল যদি হয় আর কি, আকার যদি বড় হয় তাহলে তাপমাত্রা এর সাহায্যে নির্ণয় করা যায়। তারপর 4 নাম্বার দেখো থার্মোমিটারটিকে সতর্কতার সাথে তৈরি ও ব্যবহার করে এর সাহায্যে 0.0 ডিগ্রি সেলসিয়াস হতে 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সঠিকভাবে নির্ণয় করা যায়। মানে মোটামুটি ওখানে গেল, আর এখানে যদি এটা হয় এই তাপমাত্রার মধ্যে বা রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে একবার সঠিকভাবে নির্ণয় করা যাবে। ওকে, তাহলে কিন্তু দুইটা, তাহলে 4টা পয়েন্ট গেল। সুবিধা 4টা গেল, অসুবিধা আমরা 4টা দেখবো। দেখো অসুবিধা কয়টা আছে, 4টা। বিশুদ্ধ প্লাটিনাম খুবই দামি, মানে বিশুদ্ধ প্লাটিনাম, প্লাটিনাম কিন্তু অনেক দামি জিনিস, প্লাটিনাম তার খুবই দামি, কিন্তু এটার সাহায্যে আমাদের তাপমাত্রা নির্ণয় করতে গেলে একটু ব্যয়বহুল হবে। এই জন্য বলছে যে বিশুদ্ধ প্লাটিনাম খুবই দামি, প্লাটিনাম বিশুদ্ধ না হলে তাপমাত্রা পরিমাপ করা সঠিক হয় না আর কি। তুমি যদি এখন ভেজাল প্লাটিনাম ইউজ করো তাহলে কিন্তু তাপের পরিমাপটা তুমি সঠিকভাবে পাবে না, তাহলে এই জন্য একটু ব্যয়বহুল হবে। ওকে। 2 নাম্বার দেখো আকারে বড় হলে, আকারে যদি বড় হয় তাহলে বড় হলে এটা দিয়ে কোনো বিন্দু তাপমাত্রা নির্ণয় করা যায় না। মনে করো যদি আকারে যদি বিশাল হয়, বিন্দুটার তাপমাত্রা আমরা নির্ণয় করতে পারবো না। তারপর কি বলছে 3 নাম্বারে, এটা দিয়ে পরিবর্তনশীল তাপমাত্রা পরিমাপ করা যায় না, মানে যে তাপমাত্রা তোমার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, স্থির নাই, তাহলে সেই তাপমাত্রাটা তুমি নির্ণয় করতে পারবে না এটার সাহায্যে, রোদ থার্মোমিটারের সাহায্যে। ওকে, সরি প্লাটিনাম রোদ থার্মোমিটারের সাহায্যে। তারপর দেখো যে তাপ ধারণ ক্ষমতা যদি বেশি, মানে বেশি বলে যে বাথে রাখা হয় তার তাপমাত্রা গ্রহণ করতে অনেক সময় প্রয়োজন হয়। মনে করো একটা বাথ আছে, বাথের তাপ ধারণ ক্ষমতা অনেক বা বেশি, তো সেখানে যদি তুমি পরিমাপ করতে দাও তাহলে সেখানে বিশাল বা অনেক সময়ের প্রয়োজন হয়, অনেক সময়ের প্রয়োজন হয়, তাহলে এটা একটা অসুবিধা। 5 নাম্বারটা দেখো যে নিম্ন তাপমাত্রা পরিমাপের ফলে বা পরিমাপকালে থার্মোমিটারটিকে জটিল জটিল আকারে প্রদর্শন বা জটিল আচরণ প্রদর্শন করে। মানে নিম্ন তাপমাত্রা যেমন 0 ডিগ্রির নিচে তুমি আসলে কি নিম্ন তাপমাত্রা না, মনে করো -200 ডিগ্রি পর্যন্ত নির্ণয় করতে পারে, কিন্তু যখন এই যে -200 মানে কি একবারে খুবই ঠান্ডা, বরফের থেকেও বরফ আর কি। তো দেখো এখানে যখন পরিমাপ করতে আসে তখন থার্মোমিটারটা জটিল আচরণ প্রদর্শন করে।
তো এই যে মোটামুটি আমাদের 5টা অসুবিধা পাইলাম এবং 4টা সুবিধা পাইলাম। তো 4টা সুবিধা এবং 5টা অসুবিধা মিলে তুমি যদি ভালোভাবে লিখে দিতে পারো, মোটামুটি এটা প্রশ্ন আসলে মানে কেমন প্রশ্ন আসতে পারে, ক নাম্বার খ নাম্বার থাকতে পারে। মনে করো একটা নাম্বার দিছে, মনে করো 1 নম্বরে প্রশ্ন আছে ক এবং খ নাম্বারে। 1 নম্বরে বললো যে প্লাটিনাম রোধ থার্মোমিটার গঠন প্রণালী বর্ণনা করো, খ নম্বরে বললো যে সুবিধা অসুবিধা লেখো। তো মোটামুটি এখানে যদি 6 দেয় তাহলে এখানে 4 দিবে, মানে এরকম একটা ভাগ করে দিবে, ঠিক আছে, মার্কস। তো আমরা জাস্ট এভাবে লিখে দিলে আমাদের কাজ শেষ। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখবো। এটা একটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস হলো, এখানে কিন্তু মোটামুটি 10 মার্ক কমন পাওয়ার একটা চান্স আছে। তো সবাই ক্লাসটা শেয়ার করবে ভালো লেগে থাকলে, আর যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই আমাকে নক দিবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।